আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে। আমি আমার বিগত ক্লাসে হিসাব বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায়ে জাবেদা থেকে আলোচনা করেছিলাম। আজকে আমরা জাবেদার দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। আজকের পাঠে আমরা শিখব সাধারণ জাবেদা কিভাবে নির্ণয় করতে হয়, সাধারণ জাবেদার একটি ছক শিখব, সাথে সাথে সেই ছকে কিভাবে লেনদেনগুলো লিপিবদ্ধ করতে হয় সেটাও শিখব। তাহলে চলো শুরু করি। সাধারণ জাবেদা। তোমরা এখানে একটি ছক দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাধারণ জাবেদার নমুনা ছক। সাধারণ জাবেদা ছকে 5টি ঘর থাকে বা 5টি কলাম থাকে, তোমরা বলতে পারো 5টি ঘর থাকে। তাহলে প্রথম ঘরটি হচ্ছে তোমার তারিখের ঘর। তারিখ কেন? আমরা জাবেদার সংজ্ঞায় পড়েছিলাম যে জাবেদা লিপিবদ্ধ করতে হয় তারিখের ক্রমানুসারে, এই জন্য তারিখের একটি ঘর। তারপর আমরা বলেছিলাম দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী ডেবিট ক্রেডিট বিশ্লেষণের মাধ্যমে, এই জন্য দেখো ডেবিট একটি লিখেছি, ক্রেডিট লিখেছি, অর্থাৎ এই ঘরটিতে আমি দুটো হিসাবের পক্ষ বের করব, লেনদেন থেকে দুটো হিসাবের পক্ষ বের করব এবং একটিকে ডেবিট করব এবং অন্যটিকে ক্রেডিট করব। এখানে আমি আরেকটা কথা লিখেছি, দেখো ব্যাখ্যা লিখেছি এই কারণে আমরা জানি জাবেদায় লেনদেনগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা প্রদান করতে হয়। তারপর দেখো খতিয়ান পৃষ্ঠা। আচ্ছা, জাবেদায় কেন খতিয়ান পৃষ্ঠা লিখি আমরা? এটা তোমার একটা প্রশ্ন আসতে পারে মাথায় যে জাবেদা বইতে আমরা কেন খতিয়ান পৃষ্ঠা নম্বর লিখি। এটা এই কারণে লিখি যে জাবেদা হচ্ছে হিসাব চক্রের তৃতীয় ধাপ, হিসাব চক্রের চতুর্থ ধাপ হচ্ছে খতিয়ানে স্থানান্তর। তাহলে তুমি লেনদেনগুলো যখন খতিয়ানে স্থানান্তর করবা, তাহলে খতিয়ানের যে বইটি আছে বা খতিয়ান যে বইয়ে বা যে পৃষ্ঠায় আমরা লিখবো, খতিয়ানের যে পৃষ্ঠায় আমরা এই লেনদেনটি বা জাবেদা বইয়ের যে কোনো লেনদেনটি আমরা খতিয়ান পৃষ্ঠায় কোথায় স্থানান্তর করব, সেই পৃষ্ঠা নাম্বারটা আমরা জাবেদায় লিখে রাখবো। আবার যখন তোমরা খতিয়ান করতে যাবে তখন ওখানেও দেখবে জাবেদা পৃষ্ঠা নম্বর আছে, অর্থাৎ জাবেদা বইয়ের কত নম্বর পৃষ্ঠা থেকে লেনদেনটি নেওয়া হয়েছে সেটা খতিয়ানে লিপিবদ্ধ করতে হয় পৃষ্ঠা নম্বর দিয়ে। তারপর দেখো ডেবিট টাকা, ক্রেডিট টাকা, অর্থাৎ ডেবিটের জন্য আলাদা, ডেবিট টাকার জন্য আলাদা কলাম এবং ক্রেডিট টাকার জন্য আলাদা কলাম। তারপর হচ্ছে ব্যাখ্যা আগেও বলেছি, ব্যাখ্যাটা সংক্ষেপ আকারে দিতে হবে। তাহলে সাধারণ জাবেদায় আমরা কয়টি ঘর পাচ্ছি? 5টি ঘর। তারিখ বিবরণও লিখতে পারো, হিসাবের নাম ও ব্যাখ্যা এটাও লেখা যায়, যেটা ইচ্ছে তোমার, যেটা তোমার কাছে সহজ মনে হয়। তারপর লিখবো খতিয়ান পৃষ্ঠা। কেন খতিয়ান পৃষ্ঠা লিখবো সেটাও তোমরা বুঝতে পেরেছো। তারপর ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তারপর আমরা লিখবো লেনদেনটির ব্যাখ্যা, সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা লিখব। সবগুলো লেনদেন যখন আমার লিপিবদ্ধকরণ শেষ হয়ে যাবে তারিখের ক্রমানুসারে ব্যাখ্যা সহ, তখন আমরা কি করব? ডেবিট টাকাগুলো যোগ করে দিব, ক্রেডিট টাকাগুলো যোগ করে দিব। এই যোগফলটা কম্পালসারি না, করতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু যেহেতু নিয়মের মধ্যে আছে করে দিলেই ভালো। এর সাথে সাথে তোমাদের আমি বিগত ক্লাসে বলেছিলাম ডেবিট ক্রেডিট নির্ণয়ের পদ্ধতি। ডেবিট ক্রেডিট নির্ণয়ের পদ্ধতি নিয়ে আমি আজকে আরেকটু সংক্ষেপে আলোচনা করব। আমি তোমাদের দেখো শিখিয়েছিলাম সম্পদ, ব্যয় এবং উত্তোলন যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে, হ্রাস পেলে ক্রেডিট হবে। আয়, দায়, মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, হ্রাস পেলে ডেবিট হবে। অর্থাৎ এটার উল্টো হচ্ছে এটা। তাহলে সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে, হ্রাস পেলে ক্রেডিট হবে। ব্যয় আর উত্তোলন এটাও বৃদ্ধি পেলে ডেবিট হবে, হ্রাস পেলে ক্রেডিট হবে। এটা ঠিক উল্টো হচ্ছে আয়, দায় আর মূলধন, বৃদ্ধি পেলে ক্রেডিট করব, হ্রাস পেলে ডেবিট করব। অর্থাৎ আমরা স্বভাবত ধরে নিব এই তিনটা হিসাব সবসময় ডেবিট যে প্রদান করে এবং এই তিনটা হিসাব সবসময় ক্রেডিট যে প্রদান করে। তাহলে দেখো, কারণ দেখো যে বৃদ্ধি পেলে তুমি ডেবিট করছো, এখানেও বৃদ্ধি পেলে তুমি ক্রেডিট করছো, অর্থাৎ স্বভাবতই তোমার এই তিনটা হিসাব ডেবিট যে প্রদান করে এবং এই তিনটা হিসাব ক্রেডিট যে প্রদান করে। যখন এটার উল্টোটা হয়ে যায় তখনই আমরা সেটাকে কি করে ফেলি? ডেবিট করে ফেলি। আর এখানে যখন উল্টো হয়ে যায় তখন ক্রেডিট করে ফেলি, অর্থাৎ যখন কমে যায়। তোমাদের মাথায় আসতে পারে যে এই দুটো হিসাব কেন আমি এখানে লিখলাম। এটা কোনো বইয়ের নিয়ম না, এটা তোমাদের বইয়ের যে নিয়মটা আছে সেটাকে বিশ্লেষণ করে আমি এভাবে লিখেছি। দেখো, উত্তোলন আর মূলধন এ দুটো তোমরা মালিকানা সত্ত্ব হিসাবের মধ্যে পাও। তাহলে মালিকানা হিসাবের মধ্যে যদি যখন তুমি এটাকে ভাগ করতে যাবে তখন দুটো হিসাব পাবে, একটা হচ্ছে উত্তোলন, একটা হচ্ছে মূলধন। যখন মালিক ব্যবসা থেকে কোনো সুবিধা গ্রহণ করবে তখন সেটা আমরা উত্তোলন হিসাবে লিপিবদ্ধ করব এবং মালিক যখন ব্যবসায়ীকে কোনো সুবিধা দিবে তখন আমরা মূলধন হিসাবে লিপিবদ্ধ করব। এজন্য মালিকানা সত্ত্বকে আমি দুটো আলাদা পক্ষে ভাগ করে ফেলেছি। ভাগ করার কারণে তোমার দেখো জাবেদা নির্ণয়ের যে পদ্ধতিটা বা ডেবিট ক্রেডিট নির্ণয়ের পদ্ধতিটা খুব সহজ হয়ে গিয়েছে। এখন এটাই আমি একটি উদাহরণের মাধ্যমে কিভাবে বৃদ্ধি পেলে ডেবিট বা হ্রাস পেলে ক্রেডিট, কিভাবে বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট হয় সেটা নিয়ে এখন আমি আলোচনা করব। তাহলে চলো একটি উদাহরণের মাধ্যমে আমরা প্রত্যেকটি
নির্ণয় পদ্ধতি শিখে নিই। চলো শিক্ষার্থীরা তাহলে শুরু করি আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের 6ষ্ঠ অধ্যায়ের জাবেদা চ্যাপ্টারের উদাহরণ 1। তোমাদের সুবিধার জন্য আমি এই জাবেদা লিখনের যে পদ্ধতিটা, ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে পদ্ধতি, সেটা আবার নিচে লিখে নিয়েছি, যেন আমি সহজে তোমাদের এখান থেকে সেটা বোঝাতে পারি। তাহলে তোমাদের এটা খেয়াল করবে, এটা এখানে লেখা আছে। দেখো এখানে বলেছে জনাব নীলা চৌধুরী নীলা এন্টারপ্রাইজের মালিক। 2017 সালের মার্চ মাসে তার ব্যবসায় কতিপয় লেনদেন ছিল নিম্নরূপ। তাহলে এখানে আমরা কোন প্রতিষ্ঠানের বা কোন ব্যবসায়ের সাধারণ জাবেদা নির্ণয় করছি বা সাধারণ জাবেদা লিপিবদ্ধ করছি? নীলা এন্টারপ্রাইজ। তাহলে আমরা প্রথমে লিখে নিব নীলা এন্টারপ্রাইজের সাধারণ জাবেদা। এটা হচ্ছে জাবেদা যখন আমরা নির্ণয় করব বা জাবেদা যে বইয়ে লিখবো বা যে ছকটা তৈরি করব তার উপরে আমরা এটা লিখে নিব। তারপর দেখো আমি তোমাদের কিছুক্ষণ আগেই জাবেদার ছকটি নমুনা ছকটি দেখিয়েছিলাম, সেইভাবেই আমি এটাকে তৈরি করব। তারিখ, বিবরণ, হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে দেখো এখানে বলেছে 2017 সালের মার্চে। তাহলে আমরা এখানে যে সালটা লিখবো সেটা লিখবো 2017। প্রথম লেনদেনটি আমার সংগঠিত হয়েছে মার্চের 1 তারিখ। তাহলে আমি প্রথমে লিখবো মার্চের 1। এখন দেখো এখানে অনেকগুলো লেনদেন দেওয়া আছে, তোমরা সবার আগে খেয়াল করতে হবে এগুলো লেনদেন কিনা। তাহলে লেনদেনের বৈশিষ্ট্য তোমরা আগেই জেনেছো, সেই লেনদেনের বৈশিষ্ট্যগুলো তোমরা এটার সাথে মিলাবে। তাহলে দেখবে যদি তোমরা এই ঘটনাগুলো লেনদেনের মধ্যে পড়ে, তাহলে তোমরা সেটাকে লেনদেন বলে গণ্য করবে। এবং যদি লেনদেন হয় তাহলে আমাদের লেনদেনের যদি হয় এটা আমি যদি নির্ণয় করতে পারি যেটা লেনদেন, তারপর আমরা কি করি? দুটো পক্ষ বিশ্লেষণ করি। তারপর আমরা দুটো পক্ষ বিশ্লেষণ করার পরে এক পক্ষকে ডেবিট করি আর এক পক্ষকে ক্রেডিট করি। তাহলে আমার প্রথমে যে ঘটনাটা এখানে ঘটেছে, দেখো পণ্য ক্রয় 9,000 টাকা। পণ্য ক্রয় 9,000 টাকা। দেখো আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে এবং তোমার কি হয়েছে? অর্থনকে পণ্যটি পরিমাপ করা যাচ্ছে 9,000 টাকা। তাহলে এটা অবশ্যই একটি লেনদেন। এখন আমি এখান থেকে দুটো পক্ষ বের করব। দুটো পক্ষ কি? দেখো একটা পক্ষ হচ্ছে পণ্য ক্রয় করেছো, এর মানে তুমি কারো কাছ থেকে পণ্যটি ক্রয় করে নিয়ে এসেছো। এখন যেহেতু এখানে বাকিতে কথাটি উল্লেখ নেই বা যার কাছ থেকে ক্রয় করেছো তার নাম উল্লেখ নেই, অর্থাৎ এটি নগদে সংঘটিত হয়েছে, সেটি ধরতে হবে। তাহলে যদি নগদে সংগঠিত হয় তাহলে তুমি যখন পণ্য ক্রয় করে নিয়ে আসবে তখন তোমার নগদ টাকা চলে গেছে। তাহলে একটা পক্ষ আমি পেলাম নগদ এবং অপর পক্ষ কি হবে? ক্রয় হবে। কারণ তোমাদের প্রশ্ন আসতে পারে এখানে পণ্য কেন হলো না। আমরা জাবেদা নির্ণয়ের সাধারণ জাবেদা নির্ণয়ের বিবেচ্য বিষয়ে প্রথমেই শিখেছি যে পণ্য, মাল, চেক এসব নামে কখনোই জাবেদা লিপিবদ্ধ হবে না। তুমি যদি পণ্য নামে লিপিবদ্ধ করো, পণ্য বিভিন্ন ধরনের পণ্য হতে পারে, তাহলে তুমি স্পেসিফিকলি কোন পণ্যটার নামে লিপিবদ্ধ করবে? এটা খুবই অসামঞ্জস্য। কিন্তু তুমি যদি ক্রয় নামে লিপিবদ্ধ করো তাহলে কি হয়? তোমার সহজেই তুমি কতগুলো পণ্য কত তারিখে কিভাবে ক্রয় করেছো সবগুলো তুমি একই সিরিয়ালে কি করবে? পেয়ে যাবে। এজন্য আমি পণ্য নামে হিসাবভুক্ত না করে, আমি পণ্য কথা যখন উল্লেখ থাকবে পণ্য ক্রয়, তখন আমি পণ্য নামে হিসাবভুক্ত না করে ক্রয় নামে। দুটো হিসাব খাত পেয়ে গেলাম, একটি হচ্ছে ক্রয় আর একটি হচ্ছে নগদান। এখন প্রশ্ন হচ্ছে কোনটি ডেবিট হবে এবং কোনটি ক্রেডিট হবে। আচ্ছা, ক্রয় হিসাব হচ্ছে একটি ব্যয় হিসাব। ক্রয় হিসাব কি হিসাব? ব্যয় হিসাব। আমরা হিসাবের অধ্যায়ে এটি পড়েছি। এবং নগদান হিসাব হচ্ছে একটি কি হিসাব? সম্পদ হিসাব। নগদান হিসাব বলছে এই কারণে, কারণ তুমি নগদ টাকা দিয়ে পণ্য ক্রয় করে নিয়ে এসেছো, যেহেতু এখানে বাকিতে কথাটি উল্লেখ নেই। তাহলে একটি পক্ষ ক্রয় আর একটি পক্ষ হচ্ছে নগদান। ক্রয় হিসাব হচ্ছে একটি ব্যয়বাচক হিসাব বা ব্যয় হিসাব এবং নগদান হচ্ছে একটি সম্পদ হিসাব। তাহলে দেখো তুমি যখন ক্রয় করে নিয়ে এসেছো তাহলে তোমার ব্যয় বৃদ্ধি পেয়েছে না? তোমার ব্যয় বৃদ্ধি পেয়েছে। ব্যয় বৃদ্ধি পেয়েছে এই কারণে ক্রয় হিসাব হচ্ছে ব্যয় হিসাব। ব্যয় বৃদ্ধি পেয়েছে, এর জন্য হবে কি? ডেবিট। এবং নগদ টাকা তুমি দিয়ে দিয়েছো, যার কাছ থেকে কিনেছো তাকে নগদ টাকাটা দিয়ে দিয়েছো, এই জন্য অর্থাৎ তোমার নগদ টাকাটা কমে গেছে, অর্থাৎ সম্পদ কমে গেছে। সম্পদ কমে যাওয়া মানে হ্রাস পাওয়া। যদি সম্পদ হ্রাস পায় তাহলে কি হয়? ক্রেডিট হয়। এই জন্য আমি লিখেছি দেখো ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। তাহলে বুঝতে পেরেছো কেন ক্রয় হিসাব ডেবিট হবে? কারণ এখানে ব্যয় বৃদ্ধি পেয়েছে তাই ডেবিট লিখেছি, এবং নগদ টাকা চলে গেছে তাই নগদান হ্রাস পেয়েছে, এই জন্য ক্রেডিট লিখেছি। আর এখানে আমি একটি ছোট ব্যাখ্যা দিয়েছি। নগদে পণ্য ক্রয় করা হলো, প্রথমে লেখা ছিল পণ্য ক্রয় করা হলো, এর সাথে আমি নগদ কথাটি উল্লেখ করেছি এই কারণে, কারণ পণ্যটি নগদে আমি ক্রয় করেছি, এজন্য লিখবো নগদে পণ্য ক্রয় করা হলো। তাহলে দেখো মার্চের 2 তারিখে আছে আসবাবপত্র ক্রয় 12,000 টাকা। আসবাবপত্র যদি তুমি ক্রয় করো তাহলে তোমার কি হয়? নগদ টাকা চলে যায়। তার আগে আমাদের দেখতে হবে এটা লেনদেন কিনা। আসবাবপত্র ক্রয় করেছে, তোমার আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে এবং নগদ টাকা কমে গেছে। এখন তুমি বলতে পারো এখানে কেন আমি ক্রয় হিসাব লিখলাম না? ক্রয় হিসাব লিখবো আমি শুধু পণ্য ক্রয়ের বেলায়,
ক্রয় হিসাব আমি কখন লিখবো? শুধু পণ্য ক্রয়ের বেলায় আমি ক্রয় হিসাব লিখবো। আর আসবাবপত্র হচ্ছে একটি স্থায়ী সম্পত্তি, স্থায়ী সম্পত্তি নামেই লেনদেন লিপিবদ্ধ করতে হয়। তাহলে যেহেতু আমি আসবাবপত্র কিনে নিয়ে এসেছি, তাই আমার আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে, এজন্য আমি আসবাবপত্রকে ডেবিট লিখেছি, কারণ আসবাবপত্র একটি সম্পদ। এবং আসবাবপত্র ক্রয় যে করেছি তার জন্য আমি কি দিয়েছি? নগদ টাকা দিয়ে দিয়েছি যার কাছ থেকে ক্রয় করেছি। তাহলে এখানে নগদ টাকা আমার কমে গেছে, নগদ টাকা কমে গেছে মানে নগদান হ্রাস পেয়েছে বা সম্পদ হ্রাস পেয়েছে, এজন্য আমি নগদানকে ক্রেডিট লিখেছি। তারপর ডেবিটের ঘরে ডেবিটের টাকা, ক্রেডিটের ঘরে ক্রেডিটের টাকা। তারপর আমি লিখবো ব্যাখ্যা, নগদে আসবাবপত্র ক্রয় করা হলো। তারপর দেখো মার্চের 3 তারিখে বলেছে বাহারের নিকট বিক্রয়। দেখো ভালো করে লক্ষ্য করো, বাহারের নিকট বিক্রয়। তাহলে বাহারের নিকট আমরা বিক্রয় করেছি, তাহলে বাহারের নিকট বিক্রয় করেছি, আমরা কি নগদ টাকা পেয়েছি? দেখো এখানে যেহেতু নগদ কথাটি উল্লেখ নেই, বাহার কথাটি উল্লেখ আছে, এই জন্য আমরা বাহারের কাছে বিক্রি করেছি এটা ধরবো, অর্থাৎ আমি এখনো নগদ টাকাটি পাইনি। তাহলে আমার একটা পক্ষ হবে বাহার আর একটা পক্ষ হবে বিক্রয়। তাহলে বাহার হচ্ছে এখানে আমাদের কি, যখন তুমি বিক্রি করো তখন তোমার কি হয়? আয় হয়, এবং বিক্রি করার পর তোমার আয় হয় এবং তুমি টাকা পাও, নগদ টাকা পাও। তাহলে নগদ টাকাটা তুমি এখানে পাওনি, কিন্তু নগদ টাকাটা তুমি অবশ্যই ভবিষ্যতে পাবে, অর্থাৎ বাহার হচ্ছে আমাদের দেনাদার। তাহলে এখানে দেনাদার বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? বলতো, দেনাদার বৃদ্ধি পেয়েছে। তাহলে দেনাদার হচ্ছে একটি সম্পদ হিসাব, তাহলে সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। তাহলে দেখো আমি লিখেছি দেনাদার বাহার হিসাব ডেবিট, এবং বিক্রয় হচ্ছে তোমার আয় হিসাব, আয় বৃদ্ধি পেলে কি হয়? আয় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, এই জন্য আমি লিখেছি বিক্রয় হিসাব ক্রেডিট। তারপর আমি ব্যাখ্যা লিখবো বাহারের নিকট বাকিতে বিক্রয় করা হলো। তোমরা জাবেদা লেখার যে বিবেচ্য বিষয়গুলো আছে ওইখানেই দেখবে লেখা আছে যে যদি এখানে বলা থাকতো পণ্য বিক্রয় করা হলো, তাহলে আমি ধরে নিতাম এটা নগদে বিক্রয় করা হয়েছে। যেহেতু এখানে একটা ব্যক্তির নাম দেওয়া আছে, তাহলে আমি ধরে নিলাম এটা কি হয়েছে? বাকিতে বিক্রয় করা হয়েছে। তারপর দেখো মার্চের 7 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো 8,000 টাকা। তুমি ব্যাংকে 8,000 টাকা জমা দিয়েছো, তাহলে এটা অবশ্যই একটি লেনদেন, কারণ ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে এবং আমার নগদ টাকা কমে গিয়েছে, তাহলে আমার আর্থিক অবস্থায় পরিবর্তন ঘটেছে। যেহেতু একটা লেনদেন, তাহলে আমি একটা দুটা পক্ষ বা দুটা হিসাব খাত বের করি। একটা হিসাব খাত হচ্ছে নগদান আর একটা হচ্ছে ব্যাংক। আচ্ছা, এখন দেখবো আমরা কোনটা ডেবিট হবে এবং কোনটা ক্রেডিট হবে। ব্যাংকও সম্পদ হিসাব, নগদানও একটি সম্পদ হিসাব। তাহলে ব্যাংকে যখন তুমি টাকা জমা দিয়েছো তখন ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ব্যাংক হয়ে যাবে ডেবিট, এবং নগদ টাকা তোমার কাছ থেকে বা তোমার ব্যবসা থেকে কমে গেছে। কিভাবে কমে গেছে? তুমি নগদ টাকাটা তোমার ব্যবসা থেকে নিয়ে ব্যাংকে জমা দিয়ে দিয়েছো, তাহলে ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে জন্য ব্যাংক আমরা ডেবিট লিখবো, এবং নগদ টাকা কমে গিয়েছে তাই নগদ টাকা আমরা কি লিখবো? ক্রেডিট লিখবো। দেখো আমি লিখেছি ব্যাংক হিসাব ডেবিট 8,000 টাকা এবং নগদান হিসাব ক্রেডিট 8,000 টাকা। ব্যাখ্যা হবে নগদ অর্থ ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে চলো পরের গুলো আমরা এভাবেই, আমরা এখন পরের অঙ্কে চলে যাই। দেখো মার্চের 9 তারিখ বাকিতে পণ্য ক্রয় 5,000 টাকা। প্রথমে আমরা শুধু পণ্য ক্রয় দেখেছিলাম, তখন আমরা ধরে নিয়েছি সেটা নগদে হয়েছে। এখন বাকিতে কথাটি উল্লেখ আছে, তাহলে বাকিতে পণ্য ক্রয় এরকম যদি হয়, তাহলে বাকিতে পণ্য ক্রয় মানে কি? আমরা এখনো টাকা পরিশোধ করিনি, অর্থাৎ আমাদের দায় বৃদ্ধি পেয়েছে। কি বৃদ্ধি পেয়েছে? দায় বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আমাদের পাওনাদার বৃদ্ধি পেয়েছে। বাকিতে পণ্য ক্রয় করেছি আমরা, তাহলে আমাদের কাছে টাকা পাবে। কে টাকা পাবে? পাওনাদার। তাহলে একটা পক্ষ হবে পাওনাদার এবং আরেকটা পক্ষ হবে কি? ক্রয়। তাহলে আমরা লিখবো ক্রয় হিসাব ডেবিট, আগের মতোই ক্রয় করেছি, খরচ বৃদ্ধি পেয়েছে এবং এজন্য ডেবিট হয়েছে। এবং পাওনাদার হচ্ছে একটা দায় হিসাব, দায় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। কারণ দায় বৃদ্ধি পেয়েছে এই কারণে যে আমরা কিন্তু টাকাটা এখনো পরিশোধ করিনি, আমাদের টাকাটা পরিশোধ করতে হবে। এখানে তোমরা সহজেই এটা মনে রাখতে পারো, তুমি যখন বাকিতে পণ্য ক্রয় করবে তখন ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, এবং যখন তুমি বাকিতে পণ্য বিক্রয় করবে তখন দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। এভাবে তোমরা জিনিসটা মনে রাখতে পারো। তাহলে মার্চের 12 তারিখে কি হয়েছে? দেখো কুঋণ সঞ্চিতি ধার্য করা হলো। কুঋণ জিনিসটা কি? কুঋণ হচ্ছে এই যে আমরা যে বাকিতে পণ্য বিক্রয় করেছিলাম তখন দেনাদার আমাদের বৃদ্ধি পেয়েছিল না? তো দেনাদার যেহেতু বৃদ্ধি পেয়েছে, এই দেনাদারের টাকাটা আমরা তো এখনো হাতে পাইনি, কিন্তু আমরা পাবো, সেই হিসাবে আমরা এটা সম্পত্তি হিসেবে ধরে রেখেছি। এখন দেখো এই যে দেনাদার, এমনও হতে পারে তুমি এই দেনাদারের টাকাটা সম্পূর্ণ নাও পেতে পারো, কিছু টাকা তুমি কম বেশি পেতে পারো, এমন হতে পারে। বাকিতে লেনদেনের বেলায় এমন ঘটনা ঘটে ব্যবসায়ী প্রতিষ্ঠানে। তাহলে কি হবে যে যদি কোনো সম্ভাবনা থাকে যে আমি এই টাকাটা পাবো না, তখন আমি কি করব? সেটাকে কুঋণ হিসেবে
ধরে নিব। কুড়িন হচ্ছে একটি ব্যয়বাচক হিসাব বা ব্যয় হিসাব। তাহলে একটা পক্ষ হবে আমার কুড়িন, যেহেতু আমার ব্যয় বৃদ্ধি পাবে এজন্য আমি একটা পক্ষকে নিব কুড়িন, আরেকটা নিব কুড়িন সঞ্চিতি। কুড়িন সঞ্চিতি হচ্ছে কিছু পরিমাণ টাকা আমরা সঞ্চিতি হিসেবে রেখে দিব, যে ভবিষ্যতে যদি আমরা এই টাকাটি দেনাদারের কাছ থেকে আমরা টাকা আদায় করতে না পারি, তাহলে যে সঞ্চিতিকে আমরা ধরে রেখেছিলাম সেখান থেকে আমরা আমাদের হিসাবটি ক্লোজ করব। কারণ হিসাবে যে আমাদের কম বেশি টাকাটা হবে, দেনাদার যে পরিমাণ টাকা পাওয়ার কথা সেটা যখন আমরা পাবো না, তখন তো আমাদের হিসাবে একটু গরমিল হয়ে যাবে। তখন ওই সঞ্চিতি টাকা থেকে আমরা কি করব, হিসাবটা ব্যালেন্স করব। এজন্য আমরা একটি হিসাব ধরে রাখি, সেটা হচ্ছে সঞ্চিতি হিসাব। তাহলে কুড়িন হিসাব হবে একটি খরচ হিসাব এবং কুড়িন সঞ্চিতি হিসাব হবে একটি দায় হিসাব। কেন দায় হিসাব? এই টাকাটা যদি তুমি না পাও তাহলে তো এটা তুমি তোমার দায় হিসেবে চলে গেল। তাহলে একদিকে এটা খরচ, আরেকদিকে এটা দায়। দায় এই কারণে, কারণ এটা আমরা সঞ্চিতি হিসাবে ধরে রাখছি। তাহলে আমাদের দুটি পক্ষ, একটা হচ্ছে কুড়িন আর একটা হচ্ছে কুড়িন সঞ্চিতি। তাহলে কুড়িন হচ্ছে একটি ব্যয়বাচক হিসাব, ব্যয় এখানে বৃদ্ধি পেয়েছে তাই আমি লিখবো কুড়িন হিসাব এবং এর সাথে সাথে লিখবো কুড়িন সঞ্চিতি হিসাব। ব্যাখ্যায় লিখবো কুড়িন সঞ্চিতি ধার্য করা হলো, ধার্য করা হয়েছে তাই লিখবো কুড়িন সঞ্চিতি ধার্য করা হলো। তারপর হচ্ছে মার্চের 15 তারিখ কুড়িন হিসাবে অবলোপন করা হলো 1000 টাকা। দেখো কুড়িন হিসাবে অবলোপন অর্থাৎ এই টাকাটা তুমি আর পাবে না, দেনাদারের এই টাকাটা তুমি দেনাদার কাছ থেকে আর আদায় করতে পারোনি, তাই এটা তোমার হিসাব থেকে কি করতে হবে, বাদ দিয়ে দেখাতে হবে। তাহলে দেখো ঠিক আগের অঙ্কটিতে আমরা কুড়িন সঞ্চিতি হিসাবে ধরে রেখেছিলাম। তাহলে কুড়িন সঞ্চিতি হিসাবে ধরে রেখেছিলাম যখন, তখন কুড়িন সঞ্চিতি হিসাবে টাকাটা বৃদ্ধি পেয়েছিল বিধায় আমি কি লিখেছিলাম, কুড়িন সঞ্চিতি হচ্ছে একটি দায় হিসাব, দায় বৃদ্ধি পেয়েছিল তাই আমি ক্রেডিট লিখেছিলাম। এখন দেখো যেহেতু কুড়িন সঞ্চিতির এই টাকাটা আমি আর আদায় করতে পারবো না, অবলোপন করে দিতে হবে অর্থাৎ বাদ দিয়ে দিতে হবে, তাই এখন আমার কি হবে, কুড়িন সঞ্চিতির টাকাটা কি হবে, হ্রাস পেয়ে যাবে। এই হ্রাস পাবে অর্থাৎ এটা একটা দায় হিসাব, দায় যদি হ্রাস পায় তাহলে কি হয়, দেখো ডেবিট হয়। কুড়িন সঞ্চিতি হিসাব ডেবিট লিখেছি। এবং কার টাকাটা পাবো না, দেনাদারের টাকা, অর্থাৎ দেনাদারকে যে আমি সম্পদ হিসেবে ধরে রেখেছিলাম বা দেনাদারের টাকাটা যে আমি পাবো সেটা আমি সম্পদ হিসেবে রেখে দিয়েছিলাম, সে টাকাটা তো এখন আর পাবো না, অর্থাৎ দেনাদার এখন আমার আর সম্পদ হিসেবে নেই, সম্পদ আমার হ্রাস পেয়ে গেছে। এজন্য আমি দেনাদার হিসাবকে কি করে দিয়েছি, ক্রেডিট করে দিয়েছি। তাহলে কুড়িন সঞ্চিতি হিসাব দায় হিসাব, দায় যেহেতু হ্রাস পেয়েছে তাই ডেবিট লিখেছি। দেনাদার একটি সম্পদ হিসাব, সম্পদ এই টাকাটা যেহেতু আমি আদায় করতে পারবো না অর্থাৎ সম্পদ কমে গেছে তাই এখানে আমি এটাকে ক্রেডিট করে দিয়েছি। এখানে লিখবো ব্যাখ্যায় কুড়িন হিসাবে অবলোকন করা হলো। তারপর দেখো 18 তারিখ, মার্চের 18 তারিখ মণিহারি দ্রব্যাদি ক্রয়। তোমরা হিসাবের চ্যাপ্টারে পড়েছো মণিহারি জিনিসটি কি। যখন তুমি যে কোনো দোকান থেকে বা স্টেশনারি থেকে তুমি বিভিন্ন রকমের কাগজ কলম পিন এসব জিনিস ব্যবসার জন্য কিনবে, তখন সেগুলো কাগজ কলম পিন আলাদা আলাদা হিসাবভুক্ত না করে মণিহারি হিসাবে হিসাবভুক্ত করা হয়। তাহলে এখানে মণিহারি হচ্ছে একটি ব্যয় হিসাব, যেহেতু ব্যয় বৃদ্ধি পেয়েছে তাই ব্যয় বৃদ্ধি পেয়েছে দেখে আমরা ডেবিট লিখেছি। মণিহারি দ্রব্যাদি যে ক্রয় করেছে তোমার নগদ টাকা চলে গেছে না, এজন্য নগদান হিসাব কি হয়েছে, নগদ টাকা হ্রাস পেয়েছে অর্থাৎ সম্পদ হ্রাস পেয়েছে, এজন্য আমি নগদান হিসাব লিখেছি ক্রেডিট। আমি ব্যাখ্যায় লিখবো নগদে মণিহারি দ্রব্য ক্রয় করা হলো। তাহলে এখানে ব্যয় বৃদ্ধি পেয়েছে তাই ডেবিট লিখেছি, সম্পদ হ্রাস পেয়েছে তাই ক্রেডিট লিখেছি। 30 তারিখ বলেছে কর্মচারীদের বেতন প্রদান 7000 টাকা। কর্মচারীদের বেতন প্রদান, এখন এখানে তোমার প্রতিষ্ঠানে অনেক কর্মচারী থাকতে পারে। তুমি চিন্তা করতে পারো যে এখানে আমি দুটো হিসাব খাত কি ধরবো, একটিকে আমি কর্মচারী ধরি, না কর্মচারী ধরলে হবে না, কারণ তোমার প্রতিষ্ঠানে তোমার যদি মাল্টিন্যাশনাল কোম্পানি হয়, মাল্টিন্যাশনাল কোম্পানি মানে হচ্ছে অনেক বড় তোমার প্রতিষ্ঠান, সেখানে ধরো 1000-2000-এর উপরে কর্মচারী আছে, তুমি প্রত্যেকের নামে আলাদা আলাদা একটি স্টেটমেন্ট বা একটি মজুরি বিবরণী তৈরি করতে এটা খুবই ঝামেলাপূর্ণ এবং ব্যয়বহুল। এজন্য কি করা হয়, কর্মচারীদের জন্য আলাদা আলাদা মানে বিবরণী শীট তৈরি না করে কি করা হয়, বেতন হিসাবের একটি বিবরণী তৈরি করা হয়। বেতন হিসাবের একটি বিবরণী তৈরি করা হলে যত ব্যক্তিকে বেতন প্রদান করা হোক না কেন সেটা একই ছকের মধ্যে রয়ে যায়। তাহলে কি হয়, এটা খুব সহজ হয়। এটা কর্মচারীদের নামে আলাদা হিসাব খাত না করে, হিসাবভুক্ত না করে যদি তুমি বেতন নামে হিসাবভুক্ত করো তাহলে কি হবে, বেতন হিসাবের মধ্যে তুমি তোমার যত কর্মচারী থাকবে সবার নাম সেখানে তুমি লিখতে পারবে এবং হিসাবগুলো সহজে উপস্থাপন করতে পারবে। এজন্য আমরা কর্মচারীর নাম না লিখে আমরা খরচের নামটি লিখব। বেতন হচ্ছে একটি খরচ হিসাব, কারণ তোমার এমপ্লয়ি তোমার প্রতিষ্ঠানে কাজ করছে, তার বিনিময়ে তাকে তুমি কি দিচ্ছ, নগদ টাকা দিচ্ছ বা অর্থ দিচ্ছ। তাহলে এখানে তোমার দুটো পক্ষ হচ্ছে, একটি পক্ষ বা একটি খাত হচ্ছে হিসাব খাত হচ্ছে বেতন এবং অন্য হিসাব খাতটি হচ্ছে নগদ। নগদ কেন, কারণ আমি বেতন হিসাবে নগদ টাকা প্রদান করছি। তাহলে যেহেতু আমি বেতন দিচ্ছি তাহলে আমার কি হচ্ছে, খরচ বৃদ্ধি পাচ্ছে, এজন্য
খরচ বা ব্যয় বৃদ্ধি পাচ্ছে, ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে ব্যয় হবে ডেবিট। এবং নগদ হচ্ছে তোমার কি সম্পদ হিসাব, সম্পদ এখানে হ্রাস পেয়েছে তাই নগদান হিসাব হবে ক্রেডিট। আমি ব্যাখ্যায় লিখবো নগদে বেতন প্রদান। দেখো আমি তোমাদের জন্য দুটো অতিরিক্ত জাবেদা এখানে মানে লেনদেন এখানে লিপিবদ্ধ করেছি, দেখিয়েছি দুটো অতিরিক্ত। সেটা হচ্ছে মার্চের 30 তারিখ আমি দিয়েছি বিনামূল্যে পণ্য বিতরণ 700 টাকা। আমি এটা তোমাদের মুখে মুখে বলে দিচ্ছি। বিনামূল্যে পণ্য বিতরণ হচ্ছে, বিনামূল্যে পণ্য বিতরণ দিয়ে কি বোঝায়? প্রচারের উদ্দেশ্যে মানুষ বিনামূল্যে পণ্য বিতরণ করে। যখন কোনো নতুন পণ্য বাজারে আসে তখন সেটা কি আমরা চাই যে এটা যারা আমাদের গ্রাহক আছে বা কাস্টমার আছে তাদেরকে আমরা আমাদের পণ্য সম্পর্কে পরিচিত করতে চাই। যখন তারা পণ্য সম্পর্কে পরিচিত হয়ে যাবে এবং এটা ভালো মানের পণ্য তারা বুঝে যাবে তখন সেই পণ্যটা কিনতে তারা আগ্রহ প্রকাশ করবে। এই জন্য কি করা হয়, প্রথম দিকে যখন কোনো পণ্য নতুন পণ্য বাজারে ছাড়া হয় প্রথম দিকে বিনামূল্যে পণ্যটি ভোক্তাদের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়। তাহলে এটা তুমি এক হিসেবে বিজ্ঞাপন হিসেবে ধরতে পারো। এটা হচ্ছে বিজ্ঞাপন। বিজ্ঞাপন হিসেবে যদি তুমি এটাকে ধরো, কারণ বিজ্ঞাপনটা আমরা কেন দিই, আমাদের পণ্য সম্পর্কে আমাদের প্রোডাক্ট সম্পর্কে আমরা কি চাই, গ্রাহক ভোক্তা যারা আছে তারা যেন আমাদের পণ্য সম্পর্কে জানতে পারে। এজন্য আমরা কি করি, অনেক বিজ্ঞাপনের জন্য অনেক টাকা ব্যয় করি। তোমার বিভিন্ন টিভি বা ফেসবুক যেখানে দেখবো সব জায়গায় কিন্তু অ্যাডভার্টাইজিং বা বিজ্ঞাপনটি আছে। তাহলে তুমি এখানে বিনামূল্যে পণ্য বিতরণ এটা বিজ্ঞাপনের মধ্যেই পড়ে। তাহলে আমি একটি পক্ষ পেলাম বিজ্ঞাপন, এবং অপর পক্ষ কি লিখবো তুমি দেখো তো, তুমি বিজ্ঞাপন বাবদ বা বিজ্ঞাপন বাবদ কি দিচ্ছ, নগদ টাকা কিন্তু দিচ্ছ না, দিচ্ছ কি পণ্য। তাহলে পণ্য কার সাথে সম্পৃক্ত, পণ্য হচ্ছে ক্রয়ের সাথে সম্পৃক্ত। তাহলে আমি তো পণ্যটা ক্রয় করে নিয়ে এসেছিলাম, এই জন্য যেহেতু বিনামূল্যে পণ্য দিয়ে দিচ্ছি তাহলে আমার ক্রয়টা কমে যাচ্ছে না। ক্রয় কমে যাওয়া মানে কি আমার ব্যয় কমে যাওয়া। তাহলে ক্রয় হিসাব হচ্ছে একটি ব্যয় হিসাব, যেহেতু ব্যয় কমে যাচ্ছে তাই আমি একটা হিসাব লিখবো বিজ্ঞাপন হিসাব, যেহেতু খরচ বৃদ্ধি পাচ্ছে বিজ্ঞাপন হিসাব হবে ডেবিট। এবং আরেক দিক দিয়ে খরচ কমছে, খরচ বাবদ কি কমছে, ক্রয় কমছে, এজন্য ক্রয়টাকে লিখবো আমরা ক্রেডিট। আর ব্যাখ্যায় লিখবো বিনামূল্যে পণ্য বিতরণ করা হলো। দেখো মার্চের 31 তারিখ আমি দিয়েছি ব্যবসায় হতে উত্তোলন করা হলো। দেখো ব্যবসায় হতে কে উত্তোলন করে? তুমি যদি নিজেকে ব্যবসায় ভাবো, তুমি নিজে তো নিজের থেকে টাকা উত্তোলন করবে না, করবে কখনো? করবে না, কারণ তুমি তোমার টাকাটা তো ব্যবসার কাজেই ব্যয় করো। তাহলে ব্যবসা থেকে টাকাটা উত্তোলন করলো কে? অবশ্যই মালিক, কারণ মালিক ব্যবসায়ীকে টাকা দিয়েছিল যেটা আমরা মূলধন হিসেবে নিয়ে এসেছিলাম। এখন মালিক ব্যবসায়ী থেকে টাকাটা নিয়ে যাচ্ছে, তাহলে সেটাকে আমরা কি হিসেবে ধরবো? উত্তোলন হিসেবে। দেখো আমি তোমাদের বলেছিলাম মালিকানা সত্ত্বের মধ্যে দুটো জিনিস আসে। একটা হচ্ছে যখন তুমি মালিক ব্যবসায়ীকে কিছু দেয় সেটাকে আমরা মূলধন হিসেবে ধরি, যখন মালিক ব্যবসা থেকে কিছু তুলে নেয় সেটাকে আমরা উত্তোলন হিসেবে ধরি। তাহলে ব্যবসায় থেকে সবসময় মালিকই টাকা উত্তোলন করে নেয়। তাহলে ব্যবসায় হতে উত্তোলন বলতে মালিকের উত্তোলনকে বোঝায়। তাহলে এখানে দুটো হিসাব খাত হবে, একটি হবে উত্তোলন, আর ব্যবসায় হতে উত্তোলন হিসেবে কি নিয়েছে? নগদ টাকা। তাহলে আরেকটা খাত হবে নগদান। তাহলে একটা হবে উত্তোলন হিসাব হবে ডেবিট এবং নগদান হিসাব হবে ক্রেডিট। এজন্য আমি তোমাদের বলেছিলাম যে উত্তোলন যদি বৃদ্ধি পায়, দেখো মালিক উত্তোলন করেছে, মালিক ব্যবসা থেকে নিয়ে গিয়েছে, এজন্য আমি কি করবো? উত্তোলন হিসাবটাকে ডেবিট করছি। এবং কি নিয়ে যাচ্ছে? নগদ টাকা। ব্যবসার নগদ টাকা কমে যাচ্ছে, অর্থাৎ সম্পদ কমে যাচ্ছে, এজন্য আমরা নগদান হিসাবটাকে লিখছি ক্রেডিট। এটা যেহেতু এক্সট্রা আমি তোমাদের বোঝার উদ্দেশ্যে আরো দুটো এখানে যুক্ত করেছিলাম, তাহলে এটা বাদেই আমি তোমাদের এখানে হিসাবটা ক্লোজ করে দেখাই। এখানে মোট কত হবে? এখানে মোট হবে 60,000 টাকা। তারপর আমরা দুটো দাগ দিব। হিসাব বিজ্ঞানে এই দুটো দাগের মানে হচ্ছে হিসাব এখানেই বন্ধ বা ক্লোজ বোঝায়। তাহলে মোট 60,000 টাকা। তাহলে হিসাবে আমরা প্রত্যেকটা লেনদেন এভাবে লিপিবদ্ধ করব এবং শেষে এসে যোগ করে দিব। তাহলে আশা করব তোমরা উদাহরণ 1 নাম্বারটা বুঝেছো। আমি তোমাদের উদ্দেশ্যে একটি হোমওয়ার্ক আমার এই পোস্টের সাথে সংযোগ করে দিব, তোমরা অবশ্যই বাসায় সেটা চেষ্টা করবে। যদি কোনোটা নিয়ে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, তাহলে আমি পরবর্তী ক্লাসে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই আজকের ক্লাসে যা তোমাদের শেখালাম অবশ্যই চর্চা করবে। সবাইকে